গত 1 মাসে আমি তোমার অনেকগুলো রূপ দেখেছি অনির্বাণ। তুমি প্লিজ এই কথাটা অন্যভাবে নিও না। আমার মনে হচ্ছে তুমি খুব মুডি, খামখেয়ালি। ঘটনার সঙ্গে তাল মেলাতে না পেরে তুমি বারবার মত পরিবর্তন করতে থাকো। আর তারপর তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। তোমার বারবার পরিবর্তনে আমি দিশেহারা হয়ে পড়েছি অনির্বাণ। যেদিন আমার বাড়িতে সূর্যর সঙ্গে তোমার দেখা হয়েছিল, তারপরের দিন অফিসে তোমার ব্যবহার একরকম ছিল, যাতে আমার মনে হয়েছিল সূর্য যাই বলে থাকুক, যাই করে থাকুক, তুমি ভীষণ বিচক্ষণের মতো, ভালো বন্ধুর মতো আমার পাশে আছো। কিন্তু ঠিক তারপরেই সূর্যর দাদা বৌদি যখন আমার নামে তোমার কাছে নালিশ করলো, তুমি এক মিনিট রাই, জাস্ট আ সেকেন্ড। সূর্যের দাদা বৌদি আমার বাড়িতে এসেছে, এ কথা তোমাকে কে বললো? স্রোত? আমি জানি তোমাদের মধ্যে গোপনীয়তার চুক্তি হয়েছিল। ইনফ্যাক্ট আগেও ও কিছু বলেনি আমাকে, কালকে রাত্রে বলেছে অনেক কথা। অনির্বাণ, টিকলুদা, ডোরা বৌদি আমাকে আর সূর্যকে নিয়ে তোমাকে অনেক কথা বলেছে। আমরা খুব খুব ঘনিষ্ঠ ছিলাম, খুব ক্লোজ ছিলাম, আমরা নাকি কাপল লাইক ছিলাম, আমরা একসঙ্গে। তুমি সেগুলো বিশ্বাসও করে নিয়েছিলে। আর তার পরের দিন অফিসে তোমার আমার প্রতি সেই বিশ্বাস, আমার প্রতি কথা, সবকিছু এক ঝটকায় বদলে গেল। তুমি কত সহজে আমাকে অফিস ছেড়ে চলে যাওয়ার পারমিশন পর্যন্ত দিয়ে দিয়েছিলে, মনে আছে তোমার? আমি ভুল করেছি রাই, সত্যি বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। আসলে ওই কথাগুলো শোনার পর আমার কষ্ট হচ্ছিল রাই, আমার মাথা কাজ করছিল না, আমি আমার যুক্তিবোধ হারিয়ে ফেলেছিলাম। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি রাই। তাহলে এবার তুমিই বলো অনির্বাণ, তোমার কাছ থেকে যদি বারবার এরকম আমি বদলে যাওয়া ব্যবহার পাই, তাহলে আমি কি করে বুঝবো সেদিন তুমি আমাকেই প্রপোজ করতে গেছিলে? তুমি আংটিটা আমার জন্যই কিনেছিলে। রাই, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর কখনো কোনোদিনও তোমাকে ভুল বুঝবো না, আমি আর কোনোদিনও তোমাকে কষ্ট দেব না রাই। আমার ছেলেটা না খুব অসহায়, ওর কোনো বন্ধু নেই, ওকে বোঝার কোনো লোক নেই। জানিস, ও একটা মেয়েকে ভালোবেসেছিল। এরকম একটা সেন্টিমেন্টাল ছেলে যখন কাউকে ভালোবাসে, তখন ওদের সবটুকু দিয়ে বাসে। যাই হোক, সে ভালোবাসা থাকেনি। কার ভুল, কার দোষ, আদৌ কারো দোষ আছে কিনা, কিংবা দুজন মানুষ ইনকম্প্যাটেবল, কিন্তু ওই ঘটনাটা সার্থককে ভীষণ রুক্ষ করে দিয়েছে। তোকে আমি শুধু এটুকুই বলছি যে যদি তেমন কোনো দিন আসে, একটু ভাবিস মা, একটু ছেলেটাকে বোঝার চেষ্টা করিস। আঙ্কেল, আমি তোমায় কোনো মিথ্যে আশা দেব না, শুধু এইটুকু অনুরোধ করব, এরকম কথা আমাকে আর কখনো বলো না। তোমার কথা না রাখতে পারার খারাপ লাগাটা আমার চিরটা জীবন থাকবে। বুঝলাম, তোকে জোর করার ক্ষমতা আমার নেই, তবে তোর সিদ্ধান্ত, তাকে আমি সম্মান করব, রেসপেক্ট করব। সত্যি আঙ্কেল, তুমি আমাকে ভুল বুঝবে না তো? একটু না। এই যে মেয়ে, দেখো কি এসেছে, গরম গরম লুচি আলুর দম। নাও নাও, ঝটপট খেয়ে নাও। সর্বনাশ, এতটা আমার জন্য? ওমা, নয়তো কি আমি খাবো নাকি অসুস্থ মানুষটা খাবে? আর সর্বনাশ মানে কিসের সর্বনাশ? যাও শিগগিরই চটপট করে হাত মুখ ধুয়ে গরম গরম খেয়ে নাও। নাও 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 নাও, তাড়াতাড়ি করো। যদিও আমি মোটা হচ্ছি, আমার লুচি খাওয়া উচিত না, তবুও লুচির অপমান করা উচিত না, তাই না? রাই, আমাদের দুজনের মাঝে অনেক মানুষ চলে এসেছিল। আমরা না চাইতেও তারা আমাদেরকে অনেক আদেশ, উপদেশ, পরামর্শ দিয়েছে।
আমি কনফিউজ হয়ে পড়েছিলাম রাই। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও কারো কথায় কান দেব না, কখনো না। আমি কিন্তু সবার পরামর্শ শুনলেও সেটাই করি যেটা নিজে ঠিক বলে মনে করি। রাই, তুমি আমার থেকে অনেক বেশি ম্যাচিওরড। সময় পরিস্থিতি তোমাকে অনেক পরিণত করে তুলেছে। রাই, তুমি দেখো, আমি নিজেকে আর ভুল পথে যেতে দেব না। ইনফ্যাক্ট আমাদের দুজনের মধ্যে একটা চুক্তি করা উচিত। হ্যাঁ, ঝগড়া তো হবেই, সেটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ঝগড়া হলে আমরা মুখোমুখি বসে সেটাকে মিটিয়ে নেব। রাই, আর আমরা আমাদের মধ্যে বাইরের কাউকে ঢুকতে দেব না, কখনো না। তুমি আবার আমার বাড়িতে এসছো, কি মতলব তোমার বলো তো? তুমি সমানে আমার বাড়ি। এক মিনিট, প্রথমত আপনি যে কথাটা বললেন আমার বাড়ি, সে কথাটা তো ভুল। এটা আঙ্কেলের বাড়ি, মানে আপনার বাবার বাড়ি। তাই এরকম তম্বি করার অধিকার তো আপনার নেই। আর দ্বিতীয় কথা, একটা অসুস্থ মানুষ আমাকে নিজে ডাকবে আর আমি আসবো না, এরকম অসভ্যতা আমায় কেউ শেখায়নি। এমনকি এতদিন আপনার ক্লাস করেও এরকম অসভ্যতা আমি শিখতে পারিনি। তাই আপনার পরীক্ষায় যদি আমায় ফেল করিয়ে দিতে চান, করাতেই পারেন। আর তৃতীয় কথা, কোনো মানুষ তার বাবার অসুস্থতার সময়ও কেয়ার করে না মানে জগৎসুদ্ধ লোক তার কেয়ার করবে না, তার কিন্তু কোনো মানে নেই। আঙ্কেল আমার পিতৃতুল্য, কথাটার মানে বোঝেন আপনি? মানে বাবার মতো। কাকে আমি এসব কথা বলছি? যে নিজের বাবার মানই রাখতে পারে না, সে পিতৃতুল্য মানে কি করে বুঝবে? এনিওয়ে, জেনে রাখুন, যতদিন আঙ্কেল অসুস্থ থাকবে আমি প্রতিদিন ক্লাস শেষ করে এখানে আসবো। আমি আঙ্কেলকে কথা দিয়েছি। আর যেদিন ছুটি থাকবে সেদিন দুপুরের দিকে আসবো। আপনার যদি যাতে কোনো অসুবিধা থাকে সেই সময়গুলো আপনি ঘরে থাকবেন না। এই যেমন আজ ছিলেন না, আঙ্কেলকে ফেলে রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। আসি। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। যা বলবেন ভদ্রভাবে বলবেন। আর একটা অভদ্র আচরণ করলে কিন্তু আমি আঙ্কেলের কাছে ফিরে যাব, আর কি অভদ্রতা করেছেন সেটা জানিয়ে আসবো আঙ্কেলকে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমার নামে আমার বাবার কাছে কমপ্লেন করা ভয় দেখাচ্ছ তুমি? যাও না, গিয়ে কমপ্লেন করো না। আমি কি স্কুলে ছোট বাচ্চা ছেলে নাকি যে বাবাকে ভয় পাবো? না স্যার, ভয় আপনি কাউকেই পান না, ভয় আপনার নেই, কিন্তু বিবেক বলে বস্তুটাও আপনার নেই। তাই আপনার অভদ্রতার কথা যদি আমি আঙ্কেলকে জানাই, সেটা যে আঙ্কেলের শরীরের পক্ষে খুব একটা ভালো হবে না, সেটা জেনেও আপনি না জানার ভান করেন। অবশ্য আঙ্কেলের শরীরের প্রতি আপনি খুব একটা কেয়ার করেন বলে তো মনে হয় না। যদি কেয়ার করতেন, ওরকম অসুস্থ একটা মানুষ, যে মানুষটা নিজের মনে মনে মৃত্যু ভয় ভুগছেন, তাকে ফেলে রেখে এভাবে ঘুরে ঘুরে বেড়াতেন না। মৃত্যু ভয় ভুগছেন? বাবার মৃত্যু ভয় আছে? আঙ্কেল কিন্তু এবার ধরেই নিয়েছেন এইবার অসুস্থতা থেকে ওনার ফেরা হবে না আর। তাই আর কিছু না হোক, পারলে এই সময়টুকু ওনার পাশে থাকুন। ছেলে হয়ে না পারলে ডাক্তার হয়ে অন্তত থাকুন। মা, ওহো, দেখেছো একটু হাড়াটা শুকিয়ে গেছে, একটু একটু জল দাও তো, একটু অল্প একটু দাও।
ব্যাস 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 আর দিও না। কি ভাবছিলেন মা? 3 মেয়ের মা আমি, বৌমা। আমার ভাবনার কি কোনো শেষ আছে নাকি? মা, আমি হয়তো 3 মেয়ের নয়, কিন্তু 1 মেয়ের তো মা। আর এই সংসারেও তো কম দিন হলো না যে আমি আছি। আপনি আমাকে বলতে পারেন, আমি কোনো সমাধান দিতে পারি কি না পারি, আপনার এই মনের বোঝাটা শুনে তো একটু হালকা করতে পারবো। মা, আপনি কি রায়ের সাথে অনির্বাণের এই বিয়েটা মেনে নিতে পারছেন না? ছি ছি, এই দুঃসাহস আমার হবে না মিষ্টি। আমি হাজার খুঁজে রায়ের জন্য পাত্র আনলেও অনির্বাণের থেকে ভালো পাত্র আমি আনতে পারতাম না। অনির্বাণ যে রায়ের জন্য একেবারে পাত্র হিসেবে উপযুক্ত, এটা আমি খুব ভালো বুঝি, একেবারে 1/1000। আমার আসল চিন্তা তো রায়কে নিয়ে নয় মিষ্টি, আমার আসল চিন্তা তো নীলুকে নিয়ে। মেয়েটার কি হবে একবার ভেবে বলো তো মিষ্টি। এতদিন হলো মেয়েটা এ বাড়িতে এসে পড়ে আছে, সূর্য আর ওর পরিবারে একবারের জন্যও যোগাযোগ করার চেষ্টা করেনি। সূর্য সেদিন অশান্তি করে যাওয়ার পর আর যোগাযোগই করলো না। না, ওরা যদি ডিভোর্সের নোটিশ পাঠাতো আমি তাও বুঝে নিতাম যে আমার মেয়েটার ওদের কাছে একটা অস্তিত্ব আছে। তুমি একটা জিনিস ভেবে বলো তো মিষ্টি, কম দিন তো হলো না মেয়েটা এই বাড়িতে এসে আছে, একটা বারের জন্যেও, একটা দিনের জন্যেও ওই বাড়ি থেকে একটা প্রাণী ফোন করেছে? একবারের জন্যেও কেউ ফোন করেনি। আর নীলু, নীলু ওদের বাড়িতে ফোন করেছে? করেছে, সূর্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে? করেছে মিষ্টি। রাতের বেলায় ও ভাবে কি যে আমি ঘুমিয়ে পড়ি, চুপি চুপি উঠে সূর্যকে ফোন করে। সূর্য একবারের জন্য ফোন ধরে না মিষ্টি। আমি মাঝে মাঝে বুঝতে পারিস ও অনেকবার ফোন করার পরে সূর্যর ফোনটা কেটে সুইচ অফ করে দেয়, তারপরে একটু পাগলের মতো ওকে ফোন করে। তারপর সূর্য আর ফোন ধরবে না দেখি এসে নীলু ভাবে আমি ঘুমিয়ে পড়েছি, আর কিছু বুঝতে পারছি না। কিন্তু ওর জন্য যে আমারও রাতের ঘুম উড়ে গেছে সেটা তো জানে না মিষ্টি। আমি জানি মিষ্টি যে আমার মেয়েটার সব দোষ, কিন্তু আমি কি করবো বলো, আমি তো মা, আমার কিচ্ছু ভালো লাগে না। 2 দিন পরে এই বাড়িতে রাইয়ের বিয়ে লাগবে, আমরা সবাই আনন্দ করব, বিয়ে নিয়ে মেতে উঠবো। নীলুটা এই বাড়িতেই পড়ে থাকবে, ওর শ্বশুর ঘর ছেড়েও এই বাড়িতে ঘুরে বেড়াবে, হয়তো একা একা। বাড়িতে আত্মীয় স্বজন চলে আসবে, সবাই প্রশ্ন করবে কি গো নন্দিতা দি, মেয়ে শ্বশুর বাড়িতে যায় না কেন একা? আমরা কি বলবো মিষ্টি? আমরা কি বলবো? আমরা বলবো যে ওকে তাড়িয়ে দিয়েছে? আমরা কি বলবো মিষ্টি? আমাদের তো মান সম্মান কিছু থাকবে না মিষ্টি। মা, আপনি কাঁদবেন না মা, দেখুন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা, আপনি কাঁদবেন না এইভাবে। আর আমার এটা বিশ্বাস যে সূর্য আর নীলু সম্পর্ক আবার জোড়া লাগবে মা, সব ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে। আর দেরি করা যাবে না, আমাকে কালই একবার সূর্যের সঙ্গে যোগাযোগ করতে হবে। মা, নীলু সবাইকে এভাবে চোখের জলে ভাসিয়ে আমি স্বার্থপরের মতো বিয়ের পিড়িতে বসতে পারবো না। আমি রায়কে বিয়ে করছি, রায়পূর্ণা মুখার্জি।
আমার ফোন সূর্য ধরবে তো? কাল অনির্বাণের কথা শুনে তো মনে হলো আর কোনো অভিমানও পুষে রাখেনি। আমাকে কেন ফোন করছে রাই? ক্ষমা চাইবে? ও কি জানে না যে অনির্বাণদা আমাদের সবটা জানিয়েছে? কি জানাতে ফোন করছে? নাকি নাকি ও নীলুকে নিয়ে কিছু বলবে? গুড মর্নিং রাই। গুড মর্নিং। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। সকালের প্রথম ফোনটাই তোমার কাছ থেকে? তাহলে মনে হচ্ছে আজকের দিনটা বেশ ভালোই যাবে আমার। বলছি সূর্য, আমার তোমার সাথে একটা জরুরি দরকার আছে। হ্যাঁ, আমারও তো দরকার আছে। আরে বাবা, তোমাকে কনগ্রাচুলেট করতে হবে তো। এরকম একটা খবর সরাসরি আমার তোমাকে অভিনন্দন না জানাতে পারলে আমার ঠিক ভালো লাগতো না। রাই, অনেক 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 অভিনন্দন। আমি অনিদার কাছে সবটা শুনেছি, আর ট্রাস্ট মি, আমি ভীষণ খুশি হয়েছি। আমি আমি আন্তরিকভাবে বলছি রাই, আমি সত্যি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। না মানে কিছু হয়েছে কি? তোমার গলাটা একটু একটু অন্যরকম শোনাচ্ছে। সবকিছু ঠিক আছে তো? মানে ইজ এভরিথিং ফাইন? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। গুড গুড। এখন থেকে তোমার লাইফে সবকিছু ঠিক হবে, দেখো। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি একটা জরুরি কথা বলবে আমাকে বলছিলে? না না, এইভাবে ফোনে না, তোমার সঙ্গে একবার একটু দেখা করতে হবে সূর্য। তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে? সূর্য, তুমি আছো? আছি রাই, আছি। কোথায় আর যাবো বলো? তুমি কোথায় দেখা করতে চাও বলো? তুমি সত্যি দেখা করবে? মিথ্যে কেন বলবো? আর তুমি যখন বলছো কোনো জরুরি দরকার আছে, তখন আমি ভালো মতোই জানি তুমি এমনি এমনি বলবে না। থ্যাংক ইউ সূর্য, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে আজকে আমরা একবার দেখা করি অফিসের পর। তোমার তো 6টার সময় অফিস বন্ধ হয়ে যায়, ওই 6:30টার দিকে আমরা দেখা করি। বেশ। আচ্ছা, তুমি কি একা আসবে? অনিদা আসবে না? না, আসলে কথাটা আমার, তাই আমিই যাব। ঠিক আছে, তাহলে তুমি কফি ক্লাবে চলে এসো। আমি ওই অ্যারাউন্ড 6:30-র মধ্যে পৌঁছে যাব। আচ্ছা, তোমার ছুটি হয় কখন? আমার 5:30টায়। ওহো বাহ। না না, তাহলে তুমি অতক্ষণ কি করবে? আমি বরং একটু আগে বেরিয়ে ওই 6টার মধ্যে ঢুকে যাব। হ্যাঁ। না না, তোমার তো অসুবিধা হবে তাতে। আমার বরং আগে পৌঁছে গেলে ওয়েট করতে কোনো অসুবিধা হবে না। রাই, আমারও আগে চলে যেতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রাখছি। রাই, আজও তোমার গলা শুনলে বুকের ভেতরটা উথাল পাতাল হয়। আজও তোমার সঙ্গে দেখা হবে জানলে মনের মধ্যে 1000টা পাখি সুরে গিয়ে ওঠে। কেন সে রাতে অমনটা হলো বলো তো? কেন সব বদলে গেল রাই? আর ইউ শিওর রাই, তুমি ওর সঙ্গে একাই দেখা করতে চাইছো? হ্যাঁ অনির্বাণ, এটা সম্পূর্ণ আমার পারিবারিক ব্যাপার। আর আমার মনে হয় না সূর্য তোমার সামনে নীলুকে নিয়ে কথা বলতে কমফোর্টেবল হবে বলে। সেদিন তোমার বাড়িতে সূর্য স্ত্রীর ব্যাপারে যে সিন ক্রিয়েটটা করলো, সেটা তো আমার সামনেই করলো। সেটা ঠিক, কিন্তু তারপর আমার আর তোমার বিয়ের ব্যাপারটা তো সূর্য সহজভাবেই নিয়েছে, তোমার সঙ্গে ভালো ব্যবহারও করেছে। তাই আমি চাই না আর কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে। বুঝলাম। আচ্ছা রাই, আমি তোমার পরিবারে এখনো এন্ট্রি পাইনি, তাই না? না, পারিবারিক ব্যাপার বললে তো তাই জানতে চাইলাম। অনির্বাণ প্লিজ, তুমি আমার কথাটা এরকম ভুল মানে বের করো না। তুমি তো জানো আমি নীলুকে নিয়ে এখন সারাক্ষণ কিরকম অপরাধ বোধে ভুগি। এই যে আমি ওকে সুখী না করে তোমার হাত ধরতে চলেছি,
এই ভাবনাটা খুব কষ্টকর আমার জন্য। আর বাড়িতে মাও ভীষণ মানসিক যন্ত্রণায় রয়েছে। এইভাবে একটা শুভ অনুষ্ঠান হতে পারে না অনির্বাণ। আমাকে নীলুর জীবনটা নিয়ে ভাবতে হবে, আগে ওকে স্বাভাবিক জীবনে ফেরাতে হবে। কি হলো? কি দেখছো এরম করে? শোনো রায়কিশোরী, এবার যদি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার কথা ভাবো, তাহলে কিন্তু কি হবে আমি সত্যি জানি না। আগে দুবার তুমি আমাকে আটকাতে পেরেছো, এবার কিছু করলে কিন্তু আমি তোমার কাছ থেকে এত দূরে চলে যাব যে তোমার ডাক অবধি আমার কাছে পৌঁছবে না। তুমি জানতেও পারবে না আমি কোথায় আছি। হঠাৎ এরকম কথা মাথায় এলো কেন তোমার? তোমাকে আমার ভরসা নেই। তুমি ওই দুষ্টু বাচ্চাগুলোর মতো যারা যখন তখন বলে যে আর খেলবো না, আর ভালো লাগছে না আমাদের। তা আমার সম্পর্কে তোমার এরকম ধারণা বুঝি? খুব নির্দয় তুমি। তাই? ইয়েস। তাহলে তোমার ধারণাটা যে ঠিক সেটা প্রমাণ করে দিই। হাজার হোক তুমি আমার বস বলে কথা। কি হলো? রাই, বিয়েটা আজই করে ফেলবে? মানে? রাই, আমার প্রচন্ড অস্থির লাগছে। সিরিয়াসলি আমার ভালো লাগছে না কিছু। আমি আর একা থাকতে পারছি না রাই, আর একদিনের জন্যও পারছি না। রাই, চলো না আমরা আজ বিয়েটা সেরে ফেলি। আমরা কোর্ট ম্যারেজ করি, বাকি সব না হয় পরে হবে। ব্যাস, মাথাটা পুরোপুরি গেছে লোকটার। তা বাড়িতে গিয়ে আমি কি বলবো? যে বিয়ের সমস্ত প্ল্যানিং ক্যান্সেল করে দাও, সব বন্ধ করে দাও, কারণ বিয়েটা আমাদের অলরেডি হয়েই গেছে। উফ, আর এই যে মশাই, কোর্ট ম্যারেজ হলে একদিনের নোটিসে হয় না। বেশ, না হয় মন্দিরেই হলো। আরে বিয়ে করে ফেললে তারপর বাড়িতে বললে অসুবিধা কোথায়? অসুবিধে আছে, হাজারো অসুবিধে আছে। তুমি বুঝতে পারছো না অনির্বাণ। আমি বলছি না, সূর্য আর নীলুর সম্পর্কটা ঠিকঠাক একটা জায়গায় নিয়ে আসতে হবে। আর আমি বুঝতে পারছি না সূর্য কিভাবে আমার কথাগুলো নেবে, কি রিয়্যাক্ট করবে। আমি খুব টেনশনে আছি এই সব কিছু নিয়ে। আর তার মধ্যে তুমি প্লিজ এই ছেলে মানুষগুলো করা বন্ধ করো তো। আমিও এখন এটাই ফিল করছি যে আমার মনে হয় আমি ওখানে থাকলে সূর্য ফ্রিলি কথা বলতে পারবে না। বাট এই কনভারসেশনটা হওয়া খুব দরকার, নীলুর জন্য, আমার জন্য, আমাদের জন্য। বেশ, তুমি একাই যাও। আসি তাহলে। 1 মিনিট রাই, আমি কি আজ তোমাকে ওখানে ড্রপ করে দিতে পারি? ও মা, তুমি আবার শুধু শুধু এতটা উল্টো দিকে যেতে যাবে কেন? রাই, তুমি কিন্তু অফিসে আসার সময় আজ আমার সাথে আসোনি। তুমি অনেক আগে বেরিয়ে পড়েছো আর তাড়াতাড়ি অফিসে চলে এসেছো। আর আমার কিন্তু সেটা একদম ভালো লাগেনি। আমাকে একা একা অফিসে আসতে হয়েছে। তাড়াতাড়ি তো আসতেই হলো। কালকে অফিসে আসিনি বলে বস আমাকে অনেক কথা শুনিয়েছে। তাই ভাবলাম তাড়াতাড়ি এসে কিছু পেন্ডিং কাজ এগিয়ে রাখি। বস খুশওয়া, কিন্তু বিকেলে বস তোমাকে সাথে নিয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে আসি। অস্বস্তি হচ্ছে নাকি আমার? রাই ওর এক্সের সাথে দেখা করতে যাচ্ছে বলে? না না, হচ্ছে না। আই ট্রাস্ট হার। আমি ওকে বিশ্বাস করি পুরোপুরি। যা গরম পড়েছে না বাইরে, একেবারে শরীর খারাপ হয়ে যাওয়ার জোগাড়। অভ্যেস করে নাও, এরপরে তো ইলেকট্রিসিটি বিলও দিতে পারবে না, তখন তো গরমের অভ্যেস করতে হবে না। অভ্যেস করো। তুমি যে কি কথা বলো না বিক্রম মাঝে মাঝে। জানি তুমি চিন্তা থেকেই বলছো, কিন্তু এই ভাবনাগুলো এবার ঝেড়ে ফেলো। রায়ের উপর একটু ভরসা করো না। বাবা চলে যাওয়ার পর তো সব দায়িত্বই নিয়েছে, তাহলে কেন তুমি ওর উপর? মানে এই দামি গয়নাগুলো তুমি লকার থেকে বাড়িতে নিয়ে এসছো কেন? কার জন্য নিয়ে এসছো? বিক্রম, আগের বার তো মা নিজের গয়না ভেঙে ভেঙে মেয়ের বিয়ের সব গয়না তৈরি করেছিল। এখন আর কতটুকুই গয়না আছে বলো তো মায়ের কাছে? সবই তো নীলুকে দিয়ে দেওয়া হয়। মায়ের কাছে যেটুকু আছে তা স্রোতের জন্য থাক। তাই আমি ঠিক করেছি রাইয়ের বিয়ের গয়না আমি আমার থেকে দেব। তুমি ঠিক করার কে একা?
তুমি ঠিক করেছো এই সব গয়না তুমি জাস্ট রাইকে দিয়ে দেবে? আমি এটা হতে দিতে পারি না। কে কাঁদুনি গিয়েছে তোমার কাছে, মা না রাই? বিক্রম তুমি সব কি বলছো? কেউ কেন কাঁদুনি গাইতে যাবে? মা জোগাড়টা করবে কোথার থেকে? বাবার অফিস থেকে তো সব টাকা ক্লিয়ার করেনি এখনো। আর তাছাড়া আমার এই গয়না তো এখন কোনো কাজে লাগছে না। কিছু গয়না বন্ধক রেখে কিছু টাকা হাতে পাওয়া যাবে, আর বাকি গয়না রাইকে দেওয়া হবে। এই গয়না তুমি হাত দিতে পারো না, তুমি হাত দিতে। আরে এগুলোই তো আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যৎ, আর আমাদের মেয়ে চোরকির ভবিষ্যৎ। এগুলো তুমি নিজের ইচ্ছে মতন ইউজ করতে পারো না। আমাদের মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, তুমি বলো। হ্যাঁ, ওর কথা ভাবছো না তুমি একবারও? আছে, চোরকির জন্য আমি আলাদা করে গয়না রেখে দিয়েছি। আর তাছাড়া এখনই মেয়েকে নিয়ে ভাবার কি আছে? ওর এখন অনেক অল্প বয়স। ওক, তুমি আমাদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে ওই স্বার্থপর রাইকে কিচ্ছু দেবে না, কিচ্ছু না। বিক্রম, আমার অবাক লাগছে। রাইকে তুমি স্বার্থপর কেন বলছো? কি করে বলছো? স্বার্থপর নয়, মানে ও কি বলেছিল? ও বলেছিল যে চাকরি করে এই ফ্যামিলিটাকে আগলে রাখবে, কিন্তু না, দেখো বিয়ে করে ড্যাং ড্যাং করে চলে যাওয়ার প্ল্যান করছে। এটা তো ঠিক নয়। ও চাকরি করতে গিয়ে দেখলো যে চাকরিটা খুব কষ্টের, তখনও কি করলো? তখন ও বসকে সিডিউস করে তাকে বিয়ে করে সেফ খেলাটাকেই ঠিক মনে করে। যাক, বললাই যাক, চুলোয় যাক, এই বাড়ি চুলোয় যাক, তার ভাই বোন মা সবাই চুলোয় যাক, কিন্তু ও ভালো থাকুক। আর সেই মেয়েকে এই গয়নাগুলো দান করে তুমি মহান হওয়ার চেষ্টা করছো। বিক্রম, তুমি থামো, প্লিজ থামো। রাই তোমার বোন বিক্রম, যার থেকে তুমি প্রতি বছর ভাইফোঁটা নাও, রাখি পড়ো। বিয়েটাও করছে, কিন্তু কোনো দায়িত্ব তো অস্বীকার করছে না। মজা করছো না? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে মজা করছো এখন? হ্যাঁ, মজা করছো? তোমার মতো দুর্ঘটনা অনেকেরই জীবনে ঘটে বিক্রম। তাদের হয়তো শুধু শারীরিকভাবেই ক্ষমতাটা থাকে না, কিন্তু তারা তোমার মতো না পুরো জীবনটাকে একটা ঘরে বন্দি করে রাখে না। তারা নতুন করে আবার জীবনটাকে নিয়ে ভাবে। তুমি কি বলতে চাও? যারা হুইল চেয়ারে বসে থাকে তারা কোনো কাজ করে না? করে। আর সেটা করার জন্য প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে পজিটিভ ভাবে ভাবাটা। ভাবতে হয় যে আমার এই পরিবর্তিত অবস্থায় আমি আমার পরিবারের পাশে কিভাবে দাঁড়াতে পারি। বিক্রম, তুমি কি করবে না আমি জানি না, তবে আমি ঠিক করেছি যে এবার আমিও একটা রোজগারের চেষ্টা করব। একটা মেয়ের ওপর এতগুলো মানুষের দায় চাপিয়ে দিয়ে আমি বসে বসে তারই মুন্ডুপাত করব না। ওয়াও, খুব সুন্দর। মানে তুমি এখন বাইরে রোজগার করতে যাবে, আমাকে এই বাড়িতে ফেলে রেখে আমার মেয়েকে শাশুড়ির ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি বাইরে রোজগার করতে যাবে, চাকরি করতে যাবে, তাই তো? বেশ, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, এই গয়নায় তুমি হাত দেবে না। এই গয়নায় সকলের আগে আমার অধিকার। আমার বাপের বাড়ির দেয়া গয়না এগুলো। আমার পরে আমি যাকে দেব তার। এই গয়নার আমি যেমন ইচ্ছে ব্যবহার করতে পারি, তার জন্য তোমার কোনো অনুমতির প্রয়োজন নেই। আমার তোমার কোনো অধিকার নেই এই গয়নার উপর। তাহলে আসি। আসুন ম্যাডাম, বেস্ট অফ লাক। যে জন্য এসেছো সেই উদ্দেশ্য যেন সফল হয়। আমিও সেটাই প্রে করছি। সূর্য কিরকম ব্যবহার করবে জানি না। ওসব নিয়ে চিন্তা করার কিচ্ছু হয়নি, সেরকম কিছু হবে বলে আমার মনে হয় না। এনিওয়েজ, কথাবার্তা হয়ে গেলে আমাকে কল করে দিও, আমি নিতে চলে আসবো, কেমন? আমার কোম্পানি আমাকে সেইটুকু স্যালারি দেয় যাতে একদিন আমি অ্যাপ ক্যাবে করে চলে যেতে পারি, স্যার। বেশ ম্যাডাম, তাহলে না হয় এই ড্রাইভারকেই ডেকে নেবেন, সেই চলে আসবে। তাহলে এতক্ষণ কি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারবে? পাশে একটা পাব আছে, সেখানে যাব। কি? তুমি পাবে যাবে? ওখানে গিয়ে ড্রিঙ্ক করবে আর তারপর ড্রাইভ করবে? পাবে গেলেই লোকে মাতাল হয়ে যায় না ম্যাডাম, তার জন্য মদটা খেতে হয়। তাই বুঝি? তা তুমি কি পাবে তাহলে শরবত খেতে যাবে? আমি আমার একজন ক্লায়েন্টের সাথে দেখা করব,
একটা মিটিং আছে, করে নেবো, ইনফর্মাল মিটিং। আর আপনি আমাকে কি ভাবেন বলুন তো? না মানে আপনার কি মনে হয় যে আমি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করি? সেটুকু ভরসা আপনি রাখতে পারেন ম্যাডাম, আমি একদমই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করি না। যাক, শুনে স্বস্তি পেলাম। এবার তাহলে আসি। সূর্য তো আগে থেকে এসে বসে আছে দেখছি। কি দিয়ে কথা শুরু করব? প্রথমেই নীলুর প্রসঙ্গ পাড়াটা মনে হয় ঠিক হবে না। এত ভাবার কিছু নেই, আগে গিয়ে কথা শুরু করি, তারপর পরিস্থিতি বুঝে আসল কথায় আসবো। সূর্য, ও এমা, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। মানে আসলে এত ইন্টারেস্টিং একটা আর্টিকেল পড়ছিলাম। আরে তুমি দাঁড়িয়ে কেন? বসো না প্লিজ। ঠিক আছে, ইটস ওকে, এত ফর্মালিটি করতে হবে না। তুমি কি অনেকক্ষণ এসেছো? না বেশিক্ষণ না, এই তো। আচ্ছা বলছি, তুমি একাই এসেছো? অনিদা আসেনি? ওকে তো আসতে বলিনি। মানে আমি যে কথাটা আজকে তোমায় বলতে এসেছি সেখানে তার সঙ্গে অনির্বাণের কোনো যোগাযোগ নেই। রাই প্লিজ এভাবে কথাগুলো বলো না, শুনতে খুব খারাপ লাগে। দেখো এই মুহূর্তে তোমার সমস্ত কিছুর সাথেই কিন্তু অনিদা জড়িয়ে রয়েছে, আর সেটাই তো স্বাভাবিক। আফটার অল কয়েকদিন পর তোমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে চলেছো, তাই না? আচ্ছা এনিওয়ে বলছি, তুমি যে আমার সাথে দেখা করতে এসেছো সেটা অনিদা জানে তো? না মানে ধরো এখানে তোমাকে আর আমাকে একসাথে কেউ দেখলো আর সেটা অনিদাকে বললো, তাহলে অনিদা কিন্তু ভুল বুঝবে, জানে তো? চিন্তা করো না, ও জানে। ওই আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে।